নির্বাচনের আগে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের সহযোগিতায় আগ্রহী কমনওয়েলথ। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্থাটির মহাসচিবের বৈঠক। লন্ডনের ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকে কমতে পারে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব। ধারণা বিশ্লেষকদের নির্বাচন ও সংস্কারে রাখবে ভূমিকা। সড়কে পচে কোরবানির পশুর চামড়া নষ্টের অভিযোগ চট্টগ্রামে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহের দাবি আড়তদারদের। এবং আশা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও সন্তুষ্ট বাফুফের সভাপতি, আগামীতে ভালো খেলার প্রত্যাশা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন। আমি ইসরাত মুক্তি, আমি মশিউর অনেক। রোহিঙ্গা ইস্যু, সংস্কার, জুলাই সনদ নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কানাডায় থাকায় তার সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রথম দিনের যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব। তবে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। লন্ডন থেকে শরীফুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মানবিক সাহায্য বাড়ানোর বিষয়ে ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। লন্ডন স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 4টায় ডক্টর ইউনুসের প্রথম দিনের সফরের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব। রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্স পেয়েছে। এই সাথে এই 10 মাসে আমাদের কি কি অ্যাচিভমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কি কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে। এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল। তারা অনেকগুলো কোশ্চেন করেছেন, চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিয়েছেন। এছাড়া আগামী 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে কী বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে তা পরিষ্কার করেননি প্রেস সচিব। ওনারা ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আমরা জানি যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমানে কানাডায় অবস্থান করছেন, তাই শিডিউল নিয়ে সংশয় দেখা দিয়েছে। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, উনি জানালেন উনি কানাডা আছেন। তারপরে আমরা যে এক ধরনের এইটা কথাবার্তা হচ্ছে, এটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। গেল 4 জুন সাক্ষাতের অনুরোধ জানিয়ে ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। চিঠির জবাব দেওয়ার বিষয়ে প্রেস সচিব জানান, বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ। বৈঠকে উড়োজাহাজ প্রযুক্তি, সম্ভাব্য বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। লন্ডন সময় দুপুর 12:30টার দিকে মেনজিস এভিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দরের যাত্রী সেবা, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং অপারেশনাল কার্যক্রমের উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাংলাদেশে থার্ড টার্মিনালটা আমরা খুব দ্রুত চালু করার চেষ্টা করছি। তো সেই অনুযায়ী থার্ড টার্মিনালে কারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবেন সে বিষয়ে অনেকের সাথে আমাদের কথা হচ্ছে। সেই আলোকে এই মেনজিসের সাথেও কথা হয়েছে। এবারের সফর বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনুস। এ সময় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে।
আগামী 12 জন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে দেয়া হবে এই পুরস্কার। 4 দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান। সেখান থেকে সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে যান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। সফর শেষে আগামী 14 জুন অন্তর্বর্তী সরকার প্রধানের দেশে ফেরার কথা রয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। বাংলাদেশে আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ে। এ সময় তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্য দেশগুলোকে সমর্থন করা আগামী 5 বছরের কমনওয়েলথের অন্যতম প্রধান কৌশল। বর্তমানে সদস্য দেশগুলোর মধ্যে বার্ষিক বাণিজ্য $850 বিলিয়ন মার্কিন ডলার, যা আগামীতে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ছোট দেশগুলোকে জলবায়ু তহবিলের সুবিধা দিয়েও কমনওয়েলথের অগ্রাধিকার। বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ দূত, সিনিয়র সচিব এবং যুক্তরাজ্যের হাই কমিশনার উপস্থিত ছিলেন। লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠককে বিএনপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ও দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বললেও কোনো রাজনৈতিক বিশ্লেষক একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যকার দূরত্ব কমানোর প্রচেষ্টা হিসেবে। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, নির্বাচন ও সংস্কার এগিয়ে নিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে। নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে প্রধান উপদেষ্টার জাপান সফরের বক্তব্যকে ঘিরে। পরবর্তীতে ঐকমত্য কমিশনের 2য় দফার বৈঠকে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা 31 দফার সাথে খুব একটা ম্যাচ করে নেই, তেমন না। তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন। বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তুমুল আলোচনায় আসে লন্ডনে ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের খবর। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত। মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 নেতার বৈঠককে উল্লেখ করেন রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে। রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। মির্জা ফখরুল যখন এই বৈঠককে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা হিসেবে। ডক্টর মাহবুবুর রহমান মনে করেন, এ সাক্ষাতে সব সমস্যার সমাধান না হলেও সংস্কার ও নির্বাচন সফল করতে বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির সাথে আলোচনা করলে সরকারের দৈনন্দিন কার্যাবলী শুধু নয়, যে সকল মৌলিক কাজ আছে, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই সকল কাজে সরকারকে সফল হওয়ার ক্ষেত্রে বিএনপির সাথে তার আলোচনার প্রয়োজন। এবং এটা এক্ষেত্রে ভালো একটা উদ্যোগ হয়েছে এবং জাতির কাছে একটা ভালো বার্তাও যাবে যে সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, উভয় জায়গা থেকে, যে সরকার এবং বিএনপির মধ্যে দূরত্ব নাই। আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে এ বৈঠক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। এ সাক্ষাৎ সরকারকে যেমন শক্তিশালী করবে, তেমনি বিএনপিকেও সামনের দিকে এগিয়ে নেবে বলে মত মাহবুবুর রহমানের। বৈঠকে মোটা দাগে কিছু বিষয়ে একমত হবেন, না হলে ওনারা বসতেন না। যেহেতু বসছেন, নিশ্চয়ই একমত হবেন এবং ওনারা একটা জাতীয় ঐক্যতে শো করতে পারবেন। এই জাতীয় ঐক্য আঞ্চলিক এবং জাতীয় রাজনীতির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সরকারকে শক্তিশালী করবে, বিএনপিকেও সামনে এগিয়ে নিয়ে যাবে। চলমান রাজনৈতিক সংকট ও আগামী দিনে রাজনীতির গতিপথ নির্ধারণে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এবারে এখন ফেরা প্রসঙ্গ।
স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। এতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। একই সাথে লঞ্চ ঘাটেও বেড়েছে যাত্রীদের ভিড়। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ এবং সাথে যুক্ত আছেন ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে ইমতিয়াজুর রহমান। আমরা শুরুতে ভোলার খবরাখবর জানতে চাই। ইমতিয়াজ, জানাবেন যে লঞ্চের টিকিট সংগ্রহের ক্ষেত্রে যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? মুক্তি নারীর টানে ঈদ উদযাপনের জন্য ভোলায় এসেছেন, দ্বীপ জেলা ভোলায় এসেছেন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন। ঈদের ছুটি শেষে বিশেষ করে কর্মস্থলে ফিরতে শুরু করেছে এই কর্মজীবীরা। এক্ষেত্রে কিন্তু ভোলার লঞ্চ ঘাটগুলোতে যাত্রীদের ভিড় বৃদ্ধি পেয়েছে। আজকে সকাল থেকে কিন্তু আমি ভোলার ইলিশা লঞ্চ ঘাটে অবস্থান করছি। এখান থেকে ঢাকা ভোলা এবং ঢাকা লক্ষ্মীপুর রুটে প্রায় 4 থেকে 5টি লঞ্চ ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চ কিন্তু একরকম কানায় কানায় ভর্তি অবস্থায় ছিল। এছাড়াও বাকি এখন পর্যন্ত ঢাকাগামী 3 থেকে 4টি লঞ্চ অপেক্ষমান রয়েছে। এই লঞ্চগুলো কিন্তু ভর্তি অবস্থায় রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। বা যাত্রীদের ভোগান্তির বিষয়ে যদি বলি, যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছে বিশেষ করে ভোলা লক্ষ্মীপুর রুটের লঞ্চ সংখ্যা কম থাকার কারণে তারা বাধ্য হয়ে যেই এই মৌসুমটাতে স্পিডবোট এবং স্টিলের ট্রলার এবং কাঠের ট্রলারে তারা যাচ্ছে। এতে করে তারা বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলেও তারা জানিয়েছেন। স্বাভাবিক সময় 150 থেকে 200 টাকা ভাড়া থাকলেও কিন্তু এখন তাদের কাছ থেকে 400-500 টাকা ভাড়া নিচ্ছে বলেও কিন্তু সাধারণ যাত্রীরা অভিযোগ করছে। তারা বলছেন যে এই সময়টাতে বাড়ি ফিরতে তাদের যে ভোগান্তি হয়েছিল, ভাড়া বেশি গুনতে হয়েছে এবং কর্মস্থলে ফিরতেও কিন্তু তাদের একই অবস্থা রয়েছে। সরকারি ছুটি এখন পর্যন্ত শেষ না হলেও কিন্তু বিশেষ করে বেসরকারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে শিল্প কলকারখানা এবং গার্মেন্টস শ্রমিক রয়েছে, তারা কিন্তু চট্টগ্রাম এবং ঢাকা মুখী হয়েছেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এক্ষেত্রে বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, তারা জানিয়েছে এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু বাড়তি লঞ্চ সার্ভিস চালু করেছে। এছাড়াও কিন্তু ঘাটগুলোতে তাদের বিশেষ টহলদারি মোতায়েন রয়েছে বলেও কিন্তু বিআরডব্লিউ কর্মকর্তা নিশ্চিত করেছেন। অপরদিকে যেই ভোলা থেকে ইলিশা রুটের যেই লঞ্চ সার্ভিস বৃদ্ধি, লঞ্চের পরিমাণ বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন যে লঞ্চের পরিমাণ বৃদ্ধি আছে, কিন্তু তাদের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী স্পিডবোট এবং অবৈধ যে সকল ট্রলার রয়েছে তা চলমান রয়েছে, তার বিরুদ্ধে তাদের নজরদারি রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বোচ্চ তথ্য। আমরা নৌ যাত্রার খবরাখবর জানছিলাম, এবারে আমরা একটু সড়কের খবরাখবর জানতে চাই। কাউসার, টাঙ্গাইল মহাসড়কে আপনি যানবাহনের চাপ কেমন দেখছেন এবং এখন পর্যন্ত কোথাও যানজট সৃষ্টির কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা? ঈদের পরে এখন পর্যন্ত ফিরতি পথে কোনো যানজট হয়নি এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। তবে এই মহাসড়কে যারা যাত্রী রয়েছেন, বিশেষ করে এখনো উত্তরাঞ্চলের দিকে অনেক মানুষই যাচ্ছেন এবং অনেকেই কর্মস্থল ঢাকায়ও যাচ্ছে। তবে তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এই বিষয়ে যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা বলছেন যে স্বাভাবিক সময়ে ঢাকা যেতে 1.5 থেকে সর্বোচ্চ 200 টাকা ভাড়া গুনতে হলেও এই ঈদকে ঘিরে তাদের 300 থেকে 400 টাকা পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে। এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যাত্রা নির্বিঘ্ন করতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলেও ঈদের আগে এবং ঈদের পরে আজ পর্যন্ত আমাদের চোখে সেই নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট চোখে পড়েনি এবং বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এদিকে আমি সকাল থেকে মহাসড়কে ঘুরেছি, আমি দেখেছি যে এই মহাসড়কে যানবাহনের চাপ যেমন বাড়ছে, তেমনি কর্মস্থলে ফেরা মানুষের চাপও বাড়ছে। আর এই মহাসড়কে কিন্তু ঈদের আগে এবং ঈদের পরে গণপরিবহনের সংকট রয়েছে। বিশেষ করে যারা বাসে যাচ্ছেন তাদের ভোগান্তি আরো বেশি হচ্ছে। তারা আসনের বাইরেও অতিরিক্ত যাত্রী দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছেন। আর এদিকে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে বাস বা গণপরিবহন না পেয়ে তারা কিন্তু বাধ্য হয়ে বাস সহ খোলা ট্রাকে ফিরতে হচ্ছে। আর এই ভাড়া নেওয়ার বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে যানজট নিরসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে 6 শতাধিক পুলিশ সদস্য এই মহাসড়কে 4 শিফটে দায়িত্ব পালন করছে। আর এছাড়াও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুতে 18টি ভূতের টোল আদায় করা হচ্ছে, যা
স্বাভাবিক সময়ে উভয় পাশে 12টি বুথের টোল আদায় করা হয়। যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এই মহাসড়কে যে পরিমাণ যানবাহন বেড়ে যায় প্রায় 3 গুণেরও অধিক। কারণ স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 24 ঘন্টায় 18 থেকে 20,000 যানবাহন পারাপার হয়। তো যে কারণে এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুতেও বাড়তি নিরাপত্তা বা বাড়তি বুথের মাধ্যমে টোল আদায়ের ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত 10টার পর উত্তরা বিএনএস সেন্টারের সামনে চলে এই অভিযান। এ সময় রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িতে তেমন কিছু না মিললেও সড়কে শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নগরবাসীকে। এ সময় সেনাবাহিনীর অভিযানে সহযোগিতা করেন ডিএমপি ট্রাফিক বিভাগের দায়িত্বরত সদস্যরা। বলেন, এই অভিযানের উদ্দেশ্য ছিল সচেতনতা বাড়ানো। থ্যাঙ্কস টু বাংলাদেশ সেনাবাহিনী, উত্তরা আর্মি ক্যাম্প, ওনারা থাকার ফলে ওনাদের অ্যাসিস্টে অভিযানটা খুব সফল হয়েছে, সার্থক হয়েছে। আমরা যাদেরই কাগজপত্র আটক করেছি বা যাদেরই কোনো আইন অনুযায়ী ফল্ট পেয়েছি তাদেরকে ডিউলি পানিশ করা হয়েছে এবং পানিশমেন্ট দেওয়াটাই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল জনগণ আইন মেনে চলবে, এটা এনশিওর করা, এবং আশা করি আমরা বোঝাতে সফল। এদিকে ম্যাচ হারলেও ফুটবল প্রেমীদের পুরনো উচ্ছ্বাস ফিরিয়ে দিতে পেরে খুশি বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। দারুণ খেলে ম্যাচ জেতে সিঙ্গাপুরকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশকেও দিয়েছেন কৃতিত্ব। আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে মাটিতে ভালো একটা ফুটবল এনিয়ে আনা, আমরা মনে করি আমরা সক্ষম হয়েছি। আমি অভিনন্দন জানাই সিঙ্গাপুর টিমকে, এবার আমি ডেফিনেটলি অভিনন্দন জানাই আমাদের বাংলাদেশ টিমকে। ওরা অত্যন্ত প্যাশন এবং মন মানসিকতা দিয়ে খেলেছিলেন। আমরা 2 গোল পিছিয়েও আবার 1 গোল শোধ করেছিলাম, চেষ্টা করেছিলাম আবার ড্র করার জন্য। তো সেটার জন্য আমি ডেফিনেটলি ইমপ্রেস আমার প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে। আমরা যেটা আগে বলেছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব দর্শকদের একটা ভালো পরিবেশ ক্রিয়েট করার জন্য। তো সেখানে ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা ছিলেন, পুলিশ, সোয়াট এবং আর্মিদের কর্মকর্তারা এবং আনসার। তবে আমরা সবাই জানি যে কিছু কিছু ফ্যান ইচ্ছাকৃতমূলক চেষ্টা করেছে পরিবেশটাকে নষ্ট করার জন্য। দেখেন, আমাদের কাছে সবাই বাংলাদেশি, আমরা আগেও বলেছিলাম, আমরা কোনো ধর্ম, জাত বা ভাষা নিয়ে আমরা বিভক্ত হচ্ছি না। আমরা সবাই বাংলাদেশে জার্সি নিয়ে খেলেছি। প্রত্যেকটা প্লেয়ার আন্তরিকতার সাথে চেষ্টা করেছিল খেলার জন্য। এক এক সময় এক একজন তো অফকোর্স লিডারশিপ নিবে, এক এক সময় মিস্টেকস হতে পারে। ওভারঅল টিম উইথ দ্য সাবস্টিটিউটস দল হিসেবে খেলেছিলাম। আমরা আগে থেকে জানতাম যে এবার ওই 11 জনকে বাছাই করাটা অত্যন্ত ডিফিকাল্ট হবে। তো আমাদের ম্যাচ প্লেটাই ডিক্টেট করে দিয়েছে কারা খেলবেন কারা খেলবেন না। প্রতিপক্ষ হিসেবে ভারতের চেয়ে সিঙ্গাপুর বেশি চ্যালেঞ্জিং। সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে ম্যাচ হারার পর এমনটাই মন্তব্য করেছেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। তবে অভিষেক ম্যাচে সমিত সোমের খেলা ভালো লেগেছে ক্যাব্রেরার। আগামীতে এই ধরনের ম্যাচে আরও ভালো করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। I understand that all of us have very high expectations and it's disappointing, but it's a good performance. Probably we need to be a little bit more aggressive in those situations to clear. But again, can happen. They have good attacking players. They have good quality in there, so it's something that can happen. It's a very tight match between two teams of very similar level, and it's been football. More difficult to manage than the match in India. Because India was higher, we are better attacking the space. Singapore was not giving us space. They were very compact inside. That is usually where we find Hamza, you can find Sumit. So in that situation, it's not about Hamza, it's that it's much more difficult to manage that kind of game. So that's why maybe in attack especially, it's been more difficult for our main players to perform or to highlight more. But I think Hamza and anyone has been very energetic. He has been leading inside. He has tried his best, and again, it can happen to play against a good team like Singapore and end up losing the match. Sumit, I think, has been good. Probably have struggled a little bit in the first half, as all the team in adjusting the pressure. But once we have readjusted, I think he has done well. Good actions in the last third, good last passes. I think it's a good debut. বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে গ্যালারিতে চড়া দামে বিক্রি হয়েছে খাবার।
দর্শকদের উপচে পড়া ভিড়ে খাবার পানির সংকটও দেখা দেয় সেখানে। অনেকে স্টল আকাশচুম্বী দামেও মিলেনি পানি, যে কারণে বাফুফের আয়োজনের দিকে আঙুল তুলেছেন দর্শকরা। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রোশন। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের ঠিক একদিন আগে বাফুফের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল, যারা জাতীয় শ্রমে এই ম্যাচটি দেখতে আসবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে স্টলগুলোর মাধ্যমে। তবে যারা মাঠে ঢুকেছে তারা ভেতরে সে ঠিক উল্টো চিত্রই দেখেছে। খাবার কিনতে গিয়ে তাদের বাড়তি টাকায় দিতে হচ্ছে, এমনকি পানিও পাওয়া যাচ্ছে না ঠিকভাবে। এই সবকিছু দেখার জন্য বাফুফের পক্ষ থেকে কেউ এখানে উপস্থিতি নেই। এই এখন 40 টাকার মধ্যে একটা থাপ্পড় মেরে গান ফালা দিব। 2 ঘন্টা আগে মাঠে ঢোকা দর্শকরা পানি না পেয়ে এভাবেই খাবার বিক্রির স্টলে মাথা গরম করবে নাই বা কেন। অতিষ্ঠ গরমেও খাবার পানির সংকট। আবার যেসব স্টলে যাও পাওয়া যাচ্ছে তার জন্য গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি অর্থ। ওরা 50 টাকা করে বিক্রি করছে আর ওরা 40 টাকা বলতেছে। এখন ক্যামেরা দেখার পরে 40 টাকা করে কিভাবে বিক্রি করে? মূল্য তো 25 টাকা, সেখানে 5 টাকা বেশি নিতে পারে। বাইরে 20 টাকা, এখানে আমার কত ঝামেলা, কত কিছু দেখেন। আপনি যে একটু আগে বললেন যে 20 টাকা চিজ 20 টাকায় বিক্রি করতে, কোথায় বলছেন 40 টাকা বিক্রি? সেটা বলছি আপনাকে। ওরা আবার চিপস একটা 40 টাকা নিতেছে। এই কারণে এখন মাত্র পানি তো এখানে নাই, পেরে আরো 1 ঘন্টার উপর থেকে আমরা পানি পাচ্ছি 150 টাকা করে। ডাবল দামে বিক্রি করতেছেন কেন? বাফুফে থেকে তো আপনাদের করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মালিক যে ঠিক আছে 40 টাকা ব্যস্ত বলছে, আমরা 40 টাকা বেচি। পানি কত টাকা? 300 টাকা আমাকে এখন বলছে, 300 টাকা বলছে এখন। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে 20 টাকার চিপস 50 টাকা, 50 টাকার স্যান্ডউইচ 150 টাকায় বিক্রি হচ্ছে দেদারসে। বাংলাদেশের এই ম্যাচের জন্য আকাশচুম্বী দাম রাখা অস্বাভাবিক বলছেন ক্ষুব্ধ দর্শকরা। খাবারের দাম একটা নর্মাল স্যান্ডউইচ 30 টাকা, সেটা 120 টাকা। 40 টাকার বার্গার 150 টাকা, 20 টাকার রোল 60 টাকা, ছোট 1 গ্লাস পানি 10 টাকা, আর 80 টাকা বা 100 টাকার বাজারের 5 লিটারের বোতল এখানে 300 টাকা করে সেল করতেছে। মানে একদম যা তা হজবরল অবস্থা, তাও মানুষ পানি পাচ্ছে না। এবার আমিও পানি পাচ্ছি না, মানে পানি খাওয়ার পানিই নাই। এই সিন্ডিকেটটা বাফুফের ভাঙা উচিত, যেহেতু বাংলাদেশ ফুটবলের একটা নতুন জোয়ার এসেছে। এই জোয়ারটাকে টিকিয়ে রাখার জন্য এবং দর্শকদের জন্য। দিন শেষে নানা ক্ষোভ আর না পাওয়ার হাজারো গল্প হার মানে এক হামজা আর সমিত সোমদের খেলা দেখার উচ্ছ্বাসের সামনে। শরীফ রওশন, এখন ঢাকা। সড়কে অলিগলিতে পচে এবার কোরবানির পশুর চামড়া নষ্টের অভিযোগ রয়েছে চট্টগ্রামে। যদিও লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি সংগ্রহের দাবি আড়তদার সমিতির। তবে তা কাদের গাফিলতিতে চামড়া নষ্ট হলো সেটি এখন বড় প্রশ্ন। শোয়েব রহমানের প্রতিবেদন। 2019 সালের পর আবারও চট্টগ্রামের রাস্তায় গড়াগড়ি খেল পশুর চামড়া। ভালো দাম না পাওয়ায় এবার কোরবানির চামড়া কেউ ফেলেছেন নদীতে, কেউ আবার মাটিতে পুঁতে ফেলেছেন। ঈদের পরদিন পেলোডার দিয়ে অলিগলি সড়কে পড়ে থাকা পচা চামড়া অপসারণ করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। এমন চিত্রের বিপরীতে চামড়া ব্যবসায়ীদের দাবি, এবছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি চামড়া সংগ্রহ করেছেন তারা। বলছেন 3,60,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে 4,07,000 পিস। এর মধ্যে মহানগর এবং উপজেলা মিলিয়ে গরুর চামড়া সংগ্রহ হয়েছে 3,44,750 পিস, মহিষের চামড়া 10,500 পিস এবং ছাগলের 51,600 পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। রাতে 3টার সময় নষ্ট হওয়া চামড়াগুলো কিছু উপজেলার থেকে চামড়াগুলি কেড়ে নিয়ে এসে রাস্তার মধ্যে ফেলে দিয়ে সরকারেরও ভাবমূর্তি নষ্ট করতেছে, আমাদের ব্যবসায়ীদেরও ভাবমূর্তি নষ্ট করতেছে। আসলে সব মিলিয়ে যদি আপনি দেখা যায় এটা 0% মতো চামড়া নষ্ট হয়েছে। এদিকে মৌসুমি ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামে চামড়া কেনেনি আড়তদাররা। আর আড়তদাররা বলছেন শুরুতে বেশি দামে কেনা হয়েছে, তবে শেষের দিকে নিম্নমানের চামড়া চলে আসায় কিছুটা কমেছে দাম। বাতের খরচ এটা নামিয়ে আসবে, লেবার খরচ এগুলো বাদ দিয়ে যে রেটটা পড়ে, মানে এই রেট অনুযায়ী আমাদের মালগুলো নিয়ে এলে আমরা ওরা বলতেছে আমাদের চামড়াগুলো 250 টাকা 200 টাকা দাম দিতেছে। 250 টাকা 200 টাকা দাম, আগে তো 500 টাকা 600 টাকা দাম দিত, কিন্তু যে গুণগত মান নষ্ট হয়েছে। কিছু কিছু চামড়া মহানগরে, আমাদের মহানগরে 1,80,000 মতো চামড়া সংরক্ষণ করা হয়েছে, আমরা এখন হিসাব করছি, কিন্তু 200 চামড়াও তো নষ্ট হইতে পারে।
এদিকে সরকার এবার চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে এবং জাতীয় এ সম্পদ রক্ষায় মাদ্রাসা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। পরামর্শ ছিল মাদ্রাসাগুলোতেই যেন চামড়া লবণজাত করা হয়। এজন্য চট্টগ্রামের 299টি মাদ্রাসার মধ্যে 223টি মাদ্রাসায় 640 মেট্রিক টন লবণ বিনামূল্যে সরবরাহ করা হয়। আবার কোনো কোনো মাদ্রাসা নিজ উদ্যোগে লবণ দিয়েছে চামড়ায়। মাদ্রাসায় কিছু চামড়া লবণ দিয়ে দিত, বলে এত খুব সমস্যা হতো না। তারা লবণ পাইছে ফ্রিতে, চামড়াও পাইছে ফ্রিতে। অন্য অন্য মাদ্রাসা দেখতে আছে যে তারা লবণ পাওয়ার পরে লবণও বিক্রি করে ফেলছে, এখানে চামড়াও বিক্রি করে ফেলছে। চামড়া এগুলো আনিয়ে আমাদেরকে একটা সমস্যা ফেলে দিচ্ছে। সংগৃহীত চামড়া ট্যানারি মালিকরা যেন দ্রুত ও সরকার নির্ধারিত দামে ক্রয় করে, সেজন্য প্রশাসনের সহযোগিতা চাইছেন আড়তদাররা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। বাংলাদেশের সোনালী আঁশ এই পাটের প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে পাটের উৎপাদন ব্যয়। তবে বাজারে কাঙ্ক্ষিত দর পাচ্ছে না চাষিরা। আর এই চলতি মৌসুমে ফরিদপুরে ৮৬,৫৩১ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন বিষয়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলছে কৃষি বিভাগ। মফিজুর রহমান শিপনের তথ্যচিত্রে দেখবেন বিস্তারিত। যতদূর চোখ যায় সবুজে বিস্তৃত মাঠ, বাতাসে দোল খাচ্ছে পাটের কচি পাতা, আগাছা পরিষ্কারে ব্যস্ত চাষিরা। পাট উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা ফরিদপুর। পাট চাষে জড়িত জেলার প্রায় ৫ লাখ চাষি। গত এক মাসের কয়েক দফা বৃষ্টিতে এবার পাটের ফলন হয়েছে ভালো। তবে বীজ, সার, জ্বালানির দাম ও শ্রমিকের মজুরি বাড়ায় বিপাকে কৃষক। তারা বলছেন সব মিলিয়ে পাটের উৎপাদন খরচ বেড়েছে প্রায় ৩০%। আমার জানা মতে আমার অলরেডি ১০,০০০ টাকা চলে গেছে। ১০ কাটা করতেছি, আমার ২০,০০০ টাকা খরচ যাবে। যে হারে কষ্ট হয় পাটে, এই কাঠ বুনানোর থেকে একবার নোয়া দোয়া পর্যন্ত প্রচুর কষ্ট, ওই হিসেবে আমরা দাম পাই না। গেল মৌসুমে মন প্রতি ২,২০০ থেকে ২,৮০০ টাকা দরে বিক্রি হয়েছে পাট। এবার ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি করতে না পারলে লোকসান গুনতে হবে বলছেন কৃষকরা। এজন্য কৃষি বিভাগের সহযোগিতা চান তারা। খরচ প্রচুর ভাই, এই কাটা লাগবো, নিরাল লাগবো, জাগদা লাগবো, প্রচুর খাটনি। কামলা কিষেন দিয়ে পাট জমাইলি ভরা, বতরের সময় আমরা দাম পাই না। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। পাট প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন বিষয়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। এইবার যেটি পাটের জন্য পজিটিভ সেটি হচ্ছে প্রথমের দিকে সামান্য কিছু খরা গেলেও কিন্তু পাট রোপণের পর থেকে কন্টিনিউয়াস হালকা বৃষ্টি হচ্ছে, যার ফলে জমিতে যে রসের অভাব সেই রসের অভাব নাই। আশা করি যে আবহাওয়া যদি অনুকূলে থাকে শেষ পর্যন্ত, তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। চলতি মৌসুমে জেলায় ৮৬,৫৩১ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ২,১৬,৩২৮ টন পাট উৎপাদনের আশা কৃষি বিভাগের। এখন ফরিদপুর। শিশু কিশোরদের খেলার জন্য নেই পর্যাপ্ত মাঠ, উদ্যান, পার্ক বা বিনোদন কেন্দ্র। আছে শুধু উঁচু দালান, অসংখ্য রেস্টুরেন্ট আর হাসপাতাল। প্রজন্ম বেড়ে উঠছে যেন এক বন্দি পরিবেশে। আসক্তি বাড়ছে ইলেকট্রনিক্স ডিভাইসে। দক্ষিণ পূর্বাঞ্চলের অগ্রসরমান জেলা ফেনীর এমন অবস্থায় ঝুঁকিতে পড়েছে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য। সোলাইমান জালিমের প্রতিবেদন। যে সময় থাকার কথা ছিল খেলার মাঠে, লুটোপুটি করার কথা সবুজ ঘাসে, সে সময় কাটছে গ্রিল ঘেরা বারান্দা বা অট্টালিকার ছাদে। এই অপলক দৃষ্টি যেন বলে দেয় মুক্ত আকাশের নিচে ছুটে চলার হাহাকার। বারান্দায় বসে থাকি, বারান্দায় খেলি, ছাদে যাই খেলি, তারপরে হচ্ছে আমাদের গুলি পাড়াতে খেলি। থাকার জায়গা না পেয়ে আমরা বাসায় ছাদে খেলি, বারান্দায় খেলি, এই যে অলিগুলিতে খেলি। ৩ লক্ষাধিক মানুষের ফেনী শহরে নেই মানসম্মত পার্ক। তৈরি হয়েছে কেবল বড় বড় দালান, হোটেল আর হাসপাতাল। এমন অবস্থায় সন্তানদের দৈহিক ও মানসিক বিকাশ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। খেলতে যাওয়ার জন্য খুব বাহানা করে, কিন্তু কোথায় খেলবে? আর সারাদিন ওরা বাসায় মোবাইল দেখে। ছাদে বসে আছে অথবা বারান্দায় বসে আছে, কেউ কেউ রাস্তার উপর খেলছে। এতে করে তাদের যে স্বাভাবিক বিকাশ সেটি বাধাগ্রস্ত হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় রাজাজির দিঘির পারে একটি মাত্র শিশু পার্ক থাকলেও তার পরিসর নগণ্য। এ যেন কানা ছেলের নাম পদ্মলোচন। বিনোদন কেন্দ্রের অভাবে সন্তানদের ইনডোর গেম সেন্টারে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। মাঠ না থাকায়
চাপ পড়েছে জেলার একমাত্র ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের উপর। ছেলে মেয়ে মিলিয়ে প্রতিদিন এখানে অনুশীলন করছে 4 শতাধিক শিক্ষার্থী। বড় একটা মাঠে খেলতে নেওয়া যায় না, বাধ্য হয়ে আমাদের কোথাও একটা গেম সেন্টার আসতে হয়। আমাদের এখানে স্টেডিয়াম হওয়ার কথা, কিন্তু তারপরে আমরা হচ্ছে না, আমরা আশাহত হচ্ছি বারবার। চিকিৎসকদের মতে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজন খোলা মাঠ ও পার্ক, যা ফেরানো গেলে কমবে মোবাইল আসক্তি, বাড়বে মানসিক প্রশান্তি। পরিবেশের সঙ্গে অ্যাডাপ্টেশন মানে খাপ খাওয়ানোটা ব্যাঘাত ঘটে, তার ফলে ঘন ঘন অসুখ হয়। দেখবেন যে বাচ্চাদের মধ্যে হাঁপানি হয়ে যাচ্ছে, স্থূলতা বাড়তেছে, হাড্ডি মানে বোন ডেভেলপমেন্টটা প্রপারলি হচ্ছে না। এমন অবস্থায় জেলার সব উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা জানান ক্রীড়া কর্মকর্তারা। দাগনভূঞা এবং সদর উপজেলায় অলরেডি জায়গা দেখা হয়েছিল। এগুলোর কাজ ঠিকমতো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি ভাবে আমাদের বাচ্চারা, সকল উপজেলার বাচ্চারা সকল উপজেলাতে প্র্যাকটিস করার সুযোগ পাবে। সচেতন নগরবাসী প্রত্যাশা কংক্রিটের জঞ্জাল নয়, পরিকল্পিত নগরায়নের মধ্য দিয়ে ফিরে আসুক শিশুদের সুন্দর শৈশব। সোলাইমান ডালিম, এখন ফেনী। ঈদ পরবর্তী লম্বা ছুটি অর্থাৎ 10 দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর পর্যটন কেন্দ্রগুলো। দেশের নানা পর্যটন স্থলে ভিড় করছেন তারা, ফলে হোটেল ও রেস্তোরাঁগুলো প্রায় পূর্ণ। আর এতে খুশি পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে দেখবেন বিস্তারিত। ঈদুল আজহার ছুটির চতুর্থ দিনেও পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন লাখো দর্শনার্থী। সকাল থেকেই পর্যটকদের আনাগোনায় জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রাণ ফিরেছে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন সহ সামগ্রিক পর্যটন খাতে। হোটেলগুলোতে ভাড়া হয়ে গেছে 80%র বেশি কক্ষ। এবার ঈদ ঘিরে 500 কোটি টাকার বেশি বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। মানুষ না দেখলেও ভালো লাগে না, সমুদ্র মানে মানুষ, তো সবকিছু মিলে খুব ভালো লাগছে। আসলে সমুদ্র ভালো লাগে, সমুদ্রের টানে সবসময় ছুটে আসি। গতবার ঈদের ছুটিতে আসছে, এবারও আসা হয়েছে আর কি। যারা কক্সবাজার আসবেন বুকিং দিয়ে আসবেন, অনলাইনের যুগে বুকিং দিয়ে না আসলে হোটেলে গেলেই রুম পেয়ে যাব। এই ধরনের যারা আসবেন তারা 100 টাকার হোটেল 500 টাকা দিয়ে নিতে হবে। দেশের দ্বিতীয় পর্যটন নগরী হিসেবে পরিচিত কুয়াকাটায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গাগুলোতে ভ্রমণ করছেন পর্যটকরা। তবে অতিরিক্ত ভাড়া ও খাবারের দাম নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন কেউ কেউ। পরীক্ষা শেষ হয়েছে, এডমিশন দিয়েছিলাম আর কি, তো মোটামুটি অনেক ভালো লাগছে আর কি। কুয়াকাটার সৌন্দর্যের রূপে মুগ্ধ হয়ে আমি এটা দ্বিতীয়বার আসলাম, অনেক ভালো লাগছে। কুয়াকাটায় 2 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে শতভাগ রুম ভাড়া হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ীরা। এছাড়া পর্যটকদের সেবায় এবং নিরাপত্তায় কাজ করছে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা। বিচে তো আমাদের ডিউটি থাকে, বিচে ছাড়া আমাদের হাজিপুর চেকপোস্ট আছে, তাছাড়া বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে মিলিয়ে আমাদের চেকপোস্ট এবং টহল ডিউটি পরিচালনা করা হয়। অভিযোগ পেলে সাথে সাথে আমরা আমাদের টিম পাঠাই এবং ব্যবস্থা গ্রহণ করি। বগুড়ার মহস্থানগড়ে পর্যটকদের উপস্থিতি ঈদের ছুটিতে বেড়েছে কয়েক গুণ। তবে তীব্র রোদ ও গরমের কারণে সকাল থেকে কিছুটা কম ভিড় হলেও বিকেলে পর্যটকদের ভিড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সুরাইয়া আক্তার, এখন। পৃথিবী থেকে 26 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে তৈরি হবে বিদ্যুৎ, সংরক্ষণ করা যাবে শক্তি। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তবে এটাই সত্যি। গবেষণার নতুন মাইলফলক অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। যেখানে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের অণু। কি আছে এই ব্যবস্থায় জানাবেন নাফরি আরমান মনন। 20 জুলাই 1969 প্রথম মানব হিসেবে চাঁদের বুকে পা রেখে ইতিহাস তৈরি করেন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং। এতে মহাকাশ দ্বৈরথে সোভিয়েত ইউনিয়নের চেয়ে এক ধাপ এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। 56 বছর পর মহাকাশ অভিযানে মস্কোর স্থলাভিষিক্ত বেজিং। বর্তমানে মঙ্গল গ্রহ নিয়ে চলছে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বৈরথ। 2040 সাল নাগাদ দুদেশই মঙ্গলে নভোচারী পাঠানোর পরিকল্পনায় কাজ করছে পুরোদমে। যদিও প্রযুক্তিগত দিক থেকে ওয়াশিংটনের চেয়ে এক ধাপ এগিয়ে গেছে বেজিং। লাল গ্রহটিতে বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণের নতুন ব্যবস্থা তৈরি করেছে চীনা বিজ্ঞানীরা। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক্ষেত্রে ব্যবহার করতে চান মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল, যেখানে লুকিয়ে থাকা অণুগুলোর ভর পৃথিবীর বায়ুমণ্ডলের চেয়ে বেশি ও উষ্ণ। এই অণুগুলোকেই বিদ্যুতে পরিণত করা সম্ভব। 利用火星大气就相当于是利用了当地的资源，那么这个对未来可持续的火星站的火
火星科研站的一个建设，是一个很好的一个技术方案。 বিজ্ঞানীরা বলছেন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে 95% কার্বন ডাই অক্সাইড। গ্যাসটিকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 20% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। এছাড়াও একই প্রক্রিয়ায় লিথিয়াম ব্যাটারির মতো তৈরি করা যাবে মার্স ব্যাটারি, যা থেকে শক্তি সংরক্ষণ করে মঙ্গলযানে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। 火星气电池呢，其实跟这个锂空气电池、锂二氧化碳电池是一脉相承的。 它是将这个空气中或者是火星。 সম্প্রতি মঙ্গল অভিযানের গতি বাড়িয়েছে চীন। 2028 সালে দেশটি মঙ্গলে পাঠাবে টিয়ানওয়েন 3 মহাকাশযান। সবকিছু পরিকল্পনা মাফিক চললে লাল গ্রহের স্যাম্পল নিয়ে 2031 সালে পৃথিবীতে ফিরে আসবে এটি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করব এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনের আগে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারে সহযোগিতায় আগ্রহী কমনওয়েলথ। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্থাটির মহাসচিবের বৈঠক। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে কমতে পারে দূরত্ব, ধারণা বিশ্লেষকদের। নির্বাচন ও সংস্কারে রাখবে ভূমিকা। সড়কে পচে কোরবানির পশুর চামড়া নষ্টের অভিযোগ চট্টগ্রামে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহের দাবি আড়তদারদের। এবং আশা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও সন্তুষ্ট বাফুফের সভাপতি। আগামীতে ভালো খেলার প্রত্যাশা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।